This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল সকালে বলেছিলাম বিজেপির ব্যর্থতার কারণগুলো। আজ বলবো তৃণমূলের সাফল্যের কারণ। যে এই যে সমস্ত টেলিভিশন চ্যানেল সকলে মিলে একদম হই হই করে বলেছিল যে তৃণমূল হারছেই ভোটের আগেও এবং ফল বেরোনোর আগে ভোটের পরেও, এক্সিট পোলের নামে, ওপিনিয়ন পোলের নামে সকলে দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস হারছেই। কর্মীরা খানিকটা হতোদ্যম হয়ে পড়েছিল। বহু জায়গায় কর্মীদের ফোন আসছিল আমাদের কাছে, আপনারা কেন বলছেন উল্টো কথা, সবাই যখন এই কথা বলছে। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে স্থির ছিলাম, আমরা যা বলেছিলাম সেখান থেকে নড়িনি। হ্যাঁ, হয়তো আসন ওলট পালট হয়েছে, সংখ্যাটা কিন্তু একই রয়ে গেছে আমাদের। এবং আপনাদেরকে বলি তৃণমূলের এই সাফল্যের কারণ আপনি বলবেন এক কথায় খুব সহজ, সেটা হচ্ছে এবার মোদির হাওয়া ছিল না। দু নম্বর কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এসব বলবেন আপনারা। কিন্তু তৃণমূল কি শুধু মহিলাদের ভোটে জিতেছেন? শুধু মোদির হাওয়া ছিল না, এটাই কি ঠিক? আজকে এক্সপেক্টারে আমরা এমন কিছু এক্সপেক্টার তুলে আনবো যে কথাটা আপনি ভাবেননি যে তৃণমূল এই কারণেও সাফল্য পেতে পারে। যে কারণগুলো আপনি ভেবেছেন সেগুলো তো ঠিকই আছে, কিন্তু তার সাথে আরো কিছু সূক্ষ্ম কারণ আছে যে কারণে তৃণমূল এই চূড়ান্ত সাফল্য পেয়ে গেল 2024-এর ইলেকশনে, 2026-এর বিধানসভা ইলেকশনের আগে। সেটাই বলবো আজকের এক্সপেক্টারে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর তৃণমূলের জয়ের চাবিকাঠি। তৃণমূল জয় পেয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি ইত্যাদি উন্নয়নমূলক প্রকল্প, তা নয়। শুধু উন্নয়ন দিয়ে ভোটে জেতা যায় না, এর পেছনে থাকে সংগঠনের ঘাম রক্ত ঝরানো একটা ইতিহাস। সেই ইতিহাসের কথা জয়ের পর অনেকেই ভুলে যান, কিন্তু আজকে আমরা সেই ইতিহাসটাই দেখব একদম আলাদা করে করে। উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ আলাদা করে করে। উত্তরবঙ্গে তৃণমূল তেমন সাফল্য পায়নি যতটা তারা আশা করেছিল, কিন্তু দক্ষিণবঙ্গে আশাতীত সাফল্য হয়েছে। এর কারণগুলো কি কি? এর কারণগুলো শুধু এই বললাম যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, জল হয়েছে, আলো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে মানুষ। যারা 500 পেতেন তারা 1000 পেয়েছেন, যারা 1000 পেতেন তারা 1250 পাচ্ছেন। এটা নয়, এইটা হচ্ছে সরকারের কাজ। এখন একটা ট্রেন্ড দেখছি যে শিক্ষার বদলে নাকি ভিক্ষারই জয় হয়েছে, অর্থাৎ শিক্ষিত বামপন্থীদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আর ভিক্ষে পাওয়া মানুষরা তারা তৃণমূলকে ভোট দিয়েছে, এমন একটা প্রচার চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আসলে যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করছে তারা কতটা শিক্ষিত সেটা একটু ভাবুন। প্রথম কথা ভাবুন যে শিক্ষা কি বলে। শিক্ষা সাম্যেরই কথা বলে, অর্থাৎ ইকুয়ালিটি। সবাই ভালোভাবে একই রকম ভাবে বাঁচবে। একদল লোক প্রচুর বড় লোক হয়ে যাবে আর একদল লোক একেবারে দারিদ্র সীমার নিচে থাকবে, তা তো হতে পারে না। আজকে পশ্চিমবঙ্গ সরকার যে কাজটা করছে এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি, তবু আরেকবার করতেই হচ্ছে। যে অর্থনীতির ভোল পাল্টে দিয়েছে। যখন করোনার সময় সারা দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে রাজ্যে রাজ্যে, তখন কিন্তু পশ্চিমবাংলার অর্থনীতি সচল ছিল। কারণ কি জানেন? এই যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া, এই টাকাটা পেয়ে মানুষ বাজার করে। বাজার করলে কি হয়? সেখান থেকে সরকারের জিএসটি লাভ হয় এবং সেই মানুষের সচ্ছলতাও বাড়ে। এই জিএসটি লাভ হলে সরকার সেখান থেকে রোজগার করে, সেই রোজগার থেকে আবার তারা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার দেয়। এইভাবে টাকা সার্কুলেট হতে থাকে বাজারে। বাজার সচল রাখতে হয়, আর বাজার সচল রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। প্রান্তিক মানুষকে তাকে পরিষেবা দিতে হবে, কিছু বিনা পয়সায় পরিষেবা দিতে হবে। আমরা এর আগে নরেন্দ্র মোদী সরকারদের মুখে শুনেছি ফ্রি কি রেওড়ি, অর্থাৎ বিনা পয়সায় দান। কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেছেন, কখনো মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেছেন। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর যত উন্নত দেশ আছে তারাই ফ্রি কি রেবড়ি দেয়, অর্থাৎ এই
সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছানো, খাদ্য পৌঁছানো, এগুলোর ব্যবস্থা করে, বেকারদের হাতে টাকা পৌঁছানো, এগুলোর ব্যবস্থা করে। একটা সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, আমাদের সংবিধানে লেখা আছে। সরকার সবসময় মানুষের জন্য হবে, ব্যবসায়ীদের জন্য হবে না। কিন্তু গত 10টা বছরে দুটো টার্মের মোদী সরকারের, এখন তো আর মোদী সরকার বলা যাবে না, এখন তো এনডিএ সরকার, যাই হোক, গত দুটো টার্মের মোদী সরকারে আমরা দেখেছি তারা দান করেছে, তারাও ভিক্ষা দিয়েছে, তথাকথিত ভিক্ষা দিয়েছে। কাদের জানেন? ওই বড় বড় মানে কোটিপতি ব্যবসায়ীদের। কাউকে 5 লক্ষ কোটি টাকা, কাউকে কত 6,000 কোটি টাকা, কাউকে 8,000 কোটি টাকা, এরকম প্রায় 25 লক্ষ কোটি টাকা তারা অনুদান দিয়েছে। সাধারণ মানুষকে না, প্রান্তিক মানুষকে না, সেই কর্পোরেটদেরকে তাদের ব্যাংক লোন মুকুব করেছে, তাদের বিভিন্ন রকমভাবে তাদের কর ছাড় দিয়েছে। এইভাবে প্রায় 25 লক্ষ টাকা 9-6 হয়ে গেছে ভারতীয় আমার আপনার ট্যাক্সের টাকা, যেটা চলে গেছে কর্পোরেটদের হাতে। সাধারণ মানুষ কিছু পায়নি, সাধারণ মানুষের থেকে তারা শুষেছে এবং কর্পোরেটদের দিয়েছে। এইটাই কি রাজনীতি হওয়া উচিত? এটাই কি দেশ চালানোর নীতি হওয়া উচিত? যদিও এবার এনডিএ সরকার একক সংখ্যাগরিষ্ঠতায় নেই, ভারতীয় জনতা পার্টি, তারা এবার কি করবে আমরা জানি না। এবার তাদের শরিকরা তাদের শরিকদের মতন করে চলতে বাধ্য করবে কিনা জানি না, শরিকরাও তাদেরই তাঁবেদার হয়ে যাবে, সেটাও এক্ষুনি বলা যাচ্ছে না। নতুন সরকার গঠন হওয়ার পর কি হবে সেটা বলা মানে তার তখন বলা উচিত। কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতন শরিকেরা তারা বেশ চাপে রাখবে, কারণ তারা ইতিমধ্যেই তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলতে শুরু করেছেন। এই দাবি দাওয়া মিটিয়ে এই নরেন্দ্র মোদী তার এনডিএ সরকারকে কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন সেটাও একটা প্রশ্নচিহ্ন আছে বটে। তবে হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম যে তৃণমূলের সাফল্যের চাবিকাঠি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদিগুলো আমি বলবো না, কারণ এগুলো ওয়েলফেয়ার প্রকল্প, সরকারের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে সেই টাকা দেন না, আমাদের ট্যাক্সের টাকাই আমাদের ফিরিয়ে দেন। কেন্দ্রীয় সরকার দেয় না, সেটা তাদের ব্যাপার। কেন্দ্রীয় সরকার আমাদের কাছ থেকে টাকা নেয় ঠিকই ট্যাক্সের, কিন্তু আমাদেরকে ফিরিয়ে কিছু দেয় না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স বাবদ কিছু টাকা পাচ্ছে, সেই টাকা আবার আমাদেরকেই ফিরিয়ে দিচ্ছে। এটাই তো একটা সরকারের কাজ হওয়া উচিত। কিন্তু এছাড়াও সংগঠন একটা বড় ফ্যাক্টর, যেটা বিজেপি গত 10 বছর কেন্দ্রের ক্ষমতায় থেকেও পশ্চিমবাংলায় গড়তে পারলো না। আর তৃণমূল, আজকে মনে করে দেখুন 2008-9-এর কথা, তখনও তৃণমূল কিন্তু ধীরে ধীরে পঞ্চায়েতে সাফল্য পাচ্ছে, কিন্তু সংগঠন সেভাবে দানা বাঁধেনি। মমতা ব্যানার্জির সবাই লক্ষ লক্ষ লোক হতো, কিন্তু ভোট বাক্সে সেটা প্রতিফলিত হতে হতে লেগে গেল 2011 সালে সেটা প্রতিফলিত হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, লড়াকু নেত্রী, তিনি চিরকাল বাম বিরোধিতা করে এসেছেন তীব্রভাবে। এখন যেমন বিজেপি বিরোধিতা করে, তখন তীব্রভাবে বাম বিরোধিতা করে এসেছেন। বামেদের অত্যাচারে অত্যাচারিত, বামেদের কাছ থেকে নিষ্পেষিত, নিপীড়িত মানুষগুলো তারা একটা প্ল্যাটফর্ম চাইছিলেন, তারা পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসকে পেয়ে যাওয়ার পরেই তারা কিন্তু বিপুল জনসমর্থনও পেয়ে গেল, এবং তাতেও কিন্তু তারা রাজ্য সরকারের বদল ঘটাতে পারলো না। কারণ ভোটিং মেশিনারি একটা ব্যাপার আছে, পশ্চিমবঙ্গে ভোট তো হয় না, ভোট করাতে হয়। এবং এই সব ভোট করানোর কায়দা, কলা কৌশল বামপন্থীদের থেকে ভালো কেউ জানে না। আমরা এই সব নিয়ে আলোচনা করব, তবে তার আগে নিয়ে নেব একটা 40 সেকেন্ডের ছোট্ট বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছিলাম তৃণমূলের সাফল্যের চাবিকাঠি নিয়ে। শুধু লক্ষ্মীর ভান্ডারই কিন্তু তৃণমূলের সাফল্যের চাবিকাঠি না, কারণ পুরুষেরাও কিন্তু এবার ব্যাপকভাবে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এটাও একটা কারণ। পুরুষরা তো কোনো রকম লক্ষ্মীর ভান্ডার বা কার্তিক ভান্ডার ইত্যাদি তো পান না, কিন্তু তবুও তারা ভোট দিয়েছে, কারণ তারা দেখেছেন তাদের বাড়ির মহিলারা সুরক্ষিত,
অন্তত জিনিসপত্রের দাম আজও পশ্চিমবাংলায় কম অন্যান্য জায়গার তুলনায়। এখানে আজও পকেটে 50 টাকা থাকলে দুপুরে পেট ভরে খাওয়া যায়, অন্য রাজ্যে যায় না। এগুলো মানুষ দেখতে পাচ্ছেন, এটা তো একটা কারণ আছেই। তাছাড়াও সন্দেশখালি নিয়ে যে অপপ্রচারটা শুরু হয়েছিল, তারপরে যে স্টিং ভিডিও এলো, তাতে কিন্তু মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। এটা একটা রাজনৈতিক কৌশলও বটে, ঠিক টাইমে ঠিক ভিডিওটা আনা। এবং এই আনার ফলে বিজেপির যে ন্যারেটিভ তৈরির চেষ্টা, পশ্চিমবাংলার মহিলারা সবাই অত্যাচারিত, সেই ন্যারেটিভটা খাটলই না। মানুষ দেখলো আমার বাড়ির পরিবারের মহিলা তো ঠিক আছে, পাশের বাড়ির মহিলা ঠিক আছে, তাদেরকে কেউ অত্যাচার করছে না। হ্যাঁ, তৃণমূলের জমানায় কিছু পাড়ায় ছোট ছোট তোলাবাজ হয়েছে, বেশ কিছু তোলাবাজ হয়েছে, সেটা এখনো তৃণমূল কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। বেশ কিছু ছোট ছোট পকেটে নেতারা তোলাবাজি করছে, এর মধ্যে কোনো ভুল নেই। সেটা যত তাড়াতাড়ি তৃণমূল মিটিয়ে নিতে পারবে, যত তাড়াতাড়ি এই সমস্যা মেটাতে পারবে, তত মঙ্গল হবে। কারণ 2024 কিন্তু সেমিফাইনাল হয়ে গেল। এই 2 বছরের মধ্যে 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, 24টা মাস। শুভেন্দু অধিকারী আবার সেই মিডিয়াতে ফিরে গিয়েছেন, এরপরে হয়তো আবার আদালতে ফিরে যাবেন। আন্দোলন বা গণ আন্দোলনের রাস্তায় তিনি হাঁটবেন না, এবং যার ফলে এবং বামেদের সবচেয়ে বড় ব্লান্ডার, তারা তাদের ভোটটা বিজেপির পায়ে অর্পণ করে দিয়েছে। ফলে তৃণমূল এখানে অপ্রতিরোধ হয়ে গিয়েছে। আগামী 2026-এর ওপিনিয়ন পোল তো এক্ষুনি বলে দেওয়া যায়, তৃণমূল কংগ্রেস 213 থেকেও বেশি আসন পাবে, এটা বলেই দেওয়া যায়। কিন্তু জল এখন অনেক গড়াবে, পরিস্থিতি অনেক গড়াবে, সেটা পরে দেখব। এই যে আমি বলছিলাম সাংগঠনিক দিকটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনের দায়িত্ব নিলেন, সংগঠনটাকে কিন্তু খোল নলচে বদলে দিলেন। তৃণমূল কংগ্রেস আবেগ তাড়িত একটি দল, এখানে যারা রাজনীতি করেন, এই দল যারা করেন মূলত তারা আবেগ থেকে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে একটা আবেগ, তৃণমূলের জোড়াফুল চিহ্নটা তাদের কাছে আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলে দেবেন তারা তাকেই ভোট দেবেন, এটাও ঠিক। এটা এতদিন চলছিল। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়ে তিনি বুঝলেন যে বিজেপির মতন একটা কর্পোরেট স্টাইলের দলের সাথে মোকাবিলা করতে গেলে তাঁর দলকেও কর্পোরেটই হতে হবে। তাই তিনি নিয়ে আসলেন আইপ্যাক এবং আরো 2টি অন্য সংস্থাকে নিয়ে এসে তিনি দলটাকে আবেগ আর কর্পোরেটের একখানা মিশ্রণ ঘটালেন। সেই মিশ্রণ ঘটাতেই কিন্তু এই ফল। আপনি দেখবেন, আপনি যে বুথে ভোট দিতে গেছেন, যেখানেই যান, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট, তারা কিন্তু শেষ পর্যন্ত বুথ রক্ষা করেছে, শেষ পর্যন্ত। কারণ তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কাউন্টিংয়ে কিন্তু সমস্ত এজেন্ট ছিল, কারণ তাদের নেতা বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে দক্ষিণপন্থী দল, কিন্তু দক্ষিণপন্থী দল হলেও তারা এতটা রেজিমেন্টেড হয়ে যাবে এই অভিষেকের দায়িত্ব নেওয়ার পর, এটা কিন্তু আগে ভাবা যায়নি। এই যে প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ছেলেমেয়েরা যে পরিশ্রম করে, নিঃস্বার্থভাবে করে, তারা দলের পদ পায় না বা দলের থেকে কিচ্ছু পায় না, শুধু আবেগ থেকে তারা করে এবং তারা মানে শৃঙ্খলাবদ্ধভাবে করে, যার ফলে তৃণমূলের এই সাফল্য। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল ঠিক, কিন্তু প্রধান বিরোধী দল হলেও তাদের যে সংগঠন হওয়ার কথা ছিল, তার থেকে অনেক বেশি ভালো সংগঠন বামপন্থীদের আছে। আজও পাড়ায় পাড়ায়, বুথে বুথে আপনি দেখবেন একজন করে বামপন্থী হলেও এজেন্ট হয়ে বুঝতে পারে, কিন্তু বিজেপি সব জায়গায় এজেন্ট দিতে পারে না। তার কারণ একটাই, তাদের সংগঠন নেই। অন্য জায়গা থেকে ধার করে এনে এজেন্ট বসাতে হয়েছে, বহু জায়গায় হয়েছে এরকম। কিন্তু বামপন্থীরা কিন্তু যে এলাকায় ভোট, সেখানকারই লোককে এজেন্ট বসাতে পেরেছে। অর্থাৎ বামপন্থীরা এখনো ছোট হলেও সংগঠনটা ধরে রাখতে পেরেছে। কিন্তু বামপন্থীদের সবচেয়ে বড় মাস্টার ব্লান্ডার যে তারা তাদের ভোটটা বিজেপিকে অর্পণ করে দিয়েছে, প্রথমে রাম তারপরে বাম বলে। সেই প্রথমে রাম তো হয়েছে, সেই রাম থেকে পরে আর বামে লোক ফেরত আসেনি। অর্থাৎ ফেরাতে হাল ফিরবে লাল, সেটা আর হয়নি। লাল আর ফেরেনি, বামেদেরও হাল ফেরেনি। এইটা হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে বামেরা এখানে রক্তশূন্য হয়ে গেছে। বামেরা রক্তশূন্য হলেও বামেদের মধ্যে কিন্তু এখনো সাংগঠনিক দিকটা এখনো অল্প বিস্তর আছে। কিছু বয়স্ক লোক আছে, তারা এখনো কিন্তু বামপন্থী রাজনীতিটা করেন, আবেগের সাথে করেন। বিজেপি দলটা সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট পশ্চিমবাংলার ক্ষেত্রে, এখানে আবেগের সাথে করার কেউ নেই। কারণ এখানে হিন্দুত্বের আবেগ দিয়ে ভোট হয় না, রাজনীতি হয় না, এটা চিরাচরিত ব্যাপার। সেই আবেগটা যতটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
রাজস্থান হরিয়ানায় কাজ করে, সেই হিন্দুত্বের আবেগ কিন্তু পশ্চিমবাংলায় কাজ করে না। পশ্চিমবঙ্গে বিজেপিটা করে দুটো কারণে। লোকজন যারা পুরনো বিজেপি RSS করা তাদের কথা বলছি না, যারা নতুন সদ্য বিজেপি হয়েছেন, ধরুন এই 2014 সালে বিজেপি ক্ষমতায় কেন্দ্রে আসার পর, এখানে দু রকম বিজেপি আছে। একদল তো গেছেন তাদের লোভের জন্য, ধান্দাবাজির জন্য। বামপন্থীরা বহু মানুষ বিজেপি জয়েন করেছেন, তৃণমূল থেকে বহু মানুষ বিজেপিতে জয়েন করেছেন, এরা কেউ আদর্শের জন্য যাননি। এদের কাছে বিজেপি মোটেও আবেগ না। কালকে যখন বিজেপি রক্তশূন্য হয়ে পড়বে, এরা আবার নিজের নিজের দলে ফিরে যাবে, এটাই স্বাভাবিক। আবেগ দিয়ে দল করেন সেই 5-6% মানুষ যারা RSS করতেন, বা তপন শিকদার, জুলুবাবুর সময়ও যারা বিজেপিটা করতেন, তারা আবেগ দিয়ে করে, তাদের কাছে বিজেপি একটা আবেগ। কিন্তু এখনকার বিজেপির যারা মানে ওরা বলে কার্যকর্তা, তাদের কাছে বিজেপিটা হচ্ছে করে কমে খাওয়ার জায়গা, শেল্টার নেওয়ার জায়গা, তৃণমূলের পেটানি না খাওয়ার জায়গা, এবং কিছু ধান্দাবাজি, পিঠ বাঁচানো ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাই বিজেপি দলের মধ্যে যতক্ষণ না আবেগ সঞ্চারিত হবে, ততক্ষণ কিন্তু বিজেপি এখানে এই রকমই ফল করতে থাকবে, যেটা তৃণমূল কিন্তু খুব সযত্নে লালন পালন করেছে। এবং শুধু মমতা ব্যানার্জি এখন আবেগ না তৃণমূলের, সমানভাবে অভিষেক ব্যানার্জিও কিন্তু তৃণমূল কর্মীদের কাছে আবেগ হয়ে উঠতে পেরেছে। এটাই দরকার। কংগ্রেসের কাছে যেমন রাহুল গান্ধী পরিবার আবেগ, এটাই দরকার। শুধু বেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগটাও লাগে। তাই এই আবেগটা বিজেপি আনতে পারছে না। আর বিজেপির সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে বিজেপি বড্ড বেশি দিল্লি নির্ভর হয়ে পড়েছে। দিল্লি থেকে যেমন নির্দেশ আসবে তাদের তেমন করতে হবে, তারা ইচ্ছে মতন প্রোগ্রাম করতে পারে না। দিল্লি থেকে নেতা আসবে তবে সভা হবে। এই যে দিল্লি নির্ভরতা, এটা কিন্তু তৃণমূলের নেই। তৃণমূল স্বয়ং সম্পূর্ণ দল, আঞ্চলিক দল হলেও তারা স্বয়ং সম্পূর্ণ। তাদেরকে কোনো নেতার ভরসায় বসে থাকতে হয় না, অমুক নেতা আসবেন তবে আমরা একটা বড় সভা করব, এটা করতে হয় না। আর যেটা তৃণমূল তৈরি করতে পেরেছে সেটা হচ্ছে ন্যারেটিভ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ন্যারেটিভ। রাজনীতিতে ন্যারেটিভ তৈরি করতে না পারলে সে রাজনীতিতে টিকবে না। ন্যারেটিভ একটা মতামত, জনমত তৈরি করা। ধরুন বিজেপি চেষ্টা করলো সন্দেশখালি দিয়ে একটা জনমত তৈরি করার, কিন্তু সঙ্গে সঙ্গে স্টিং ভিডিওটা চলে এলো, দুটো পরপর এসে গেল, এবং এই স্টিং ভিডিও আসতেই বিজেপির ন্যারেটিভ উড়ে গেল। এরকমভাবেই তারপরেই কিন্তু তৃণমূল একদম লক্ষ্মীর ভাণ্ডারটাকে হাতিয়ার করে বসলো। লক্ষ্মীর ভাণ্ডার হাতিয়ার করতেই শুভেন্দু অধিকারী কি বললেন, আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্ষমতায় এলে 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, তাহলে বাবু তোমরা যেসব রাজ্যে ক্ষমতায় আছো সেখানে দিচ্ছ না কেন? প্রশ্ন উঠছে। খাটলো না ন্যারেটিভ। আবার বিজেপির এক নেত্রী মাঝখান থেকে দুম করে বলে বসলেন যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারই বন্ধ করে দেবো। এইসবগুলো তৃণমূল তার আগে ধীরে ধীরে কিন্তু ন্যারেটিভ তৈরি করেছে। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, বাংলার 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, বাংলার GST কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, এবং তারা তথ্য প্রমাণ দিয়ে বলছে। বিজেপি বলছে না, ওরা টাকা চুরি করেছে তাই ওদের টাকা দেওয়া হবে না, কিন্তু কারা চুরি করেছে, কতটা চুরি করেছে সেটা তারা আজ পর্যন্ত বলতে পারলো না। তৃণমূল বলছে ঠিক আছে, যারা চুরি করেছে তাদের ধরো, CBI আছে, ED আছে, তাদেরকে দিয়ে জেলে পড়ো, আমার আপত্তি নেই, কিন্তু যারা চুরি করেনি তাদের টাকা কেন আটকে রাখবে? তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা মাস্টার স্ট্রোক দিলেন, যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে সেই আবাস যোজনার টাকা তিনি নিজেই দিতে থাকলেন রাজ্য সরকারের ফান্ড থেকে। যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকারের ভরসা না করে নিজের ফান্ড থেকে লোককে দিতে থাকলেন। লোক দেখলো কেন্দ্রীয় সরকার আটকে রাখছে, শুভেন্দুরা গিয়ে, সুকান্ত মজুমদাররা গিয়ে দিল্লিতে দরবার করছে, না রাজ্যের টাকা দিও না, রাজ্য সরকার তো ধার করে হলেও আমাদের টাকা দিয়ে দিচ্ছে। এই যে একটা পারসেপশন তৈরি করা, এই যে একটা ধারণা তৈরি করা যে আমার এই রাজ্য সরকারটা ওয়েলফেয়ার সরকার, অর্থাৎ মানব কল্যাণের সরকার, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অত্যন্ত সুদৃঢ়ভাবে স্থাপন করে দিয়েছে, যার ডিভিডেন্ড তৃণমূল আরো 10 বছর পাবে। তারপর কি হবে বলতে পারছি না, কিন্তু আরো 10-15 বছর তৃণমূল পাবে এই ডিভিডেন্ড। আর তৃণমূলের এই জয়কে আরো সুদৃঢ় করতে হলে তলার স্তরে, নিচু স্তরে বহু কর্মীরা, কিন্তু পুরনো কর্মীরা, তারা কিন্তু বসে গিয়েছে, সেটা নজর রাখতে হবে। পাশাপাশি কিছু নতুন কর্মী এসে হুজ্জতি, মারপিট, তোলাবাজি এসব করছে। এটা যদি নজরদারি ঠিকঠাক করে তৃণমূল কংগ্রেস করতে পারে, 2026-এ তৃণমূল কংগ্রেস সম্ভবত
রেকর্ড মার্জিনে জিততে পারে। কি মনে হয় আপনার এ ব্যাপারে? কমেন্ট করে লিখে জানান। আর আপনারা যারা আমাদের পাশে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এই চ্যানেলটা চলছে এখনো পর্যন্ত। আর যারা আমাদের সাবস্ক্রিপশন পাঠাতে চান তারা 9830075869 এই নাম্বারে ফোনপে, গুগল পে, জিপে মাধ্যমে 100 বা তার বেশি আমাদের পাঠিয়ে দিতে পারেন। যারা এসব পারবেন না তারা এই নাম্বারটিতেই ফোন করুন 9830075869 সকাল 10টা থেকে 2টোর মধ্যে। আমরা বলে দেব আমাদের অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আপনারা সরাসরি পাঠাতে পারেন। আজকে এখানেই শেষ করছি। রাতের অনুষ্ঠান আনতে পারবো কিনা বলতে পারছি না, দায়িত্ব নিতে পারছি না। চেষ্টা করব রাতের অনুষ্ঠানটা আনার, কারণ আজ রাতে বেশ একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। সেই মিটিং থেকে ফিরে এসে অনুষ্ঠান করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আপনাদের জন্য রাতেও আসার। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবে। নমস্কার।